প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে কাজী শহীদের একক চিত্রকলা প্রদর্শনী ইম্পাস্টো। প্রদর্শনী চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী ইকোস অফ টাইম। প্রদর্শনী চলবে 10 ডিসেম্বর পর্যন্ত। গুলশান একের রেডিয়াস আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। উত্তরা সেন্টার পয়েন্টের ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে রেজিলিয়েন্ট বিকামিং আ ল্যান্ডমার্ক আর্ট এক্সিবিশন। প্রদর্শনী চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টা 30 মিনিটে থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। আরে আমাকে গ্রামে তো কোনো চিড়িয়াখানা নাই, সকালবেলা উঠা এই বান্দরগুলারে দেখতে ভালো। আরে লাবণ্য, কি ব্যাপার সকাল সকাল আমার বাড়ির সামনে রাস্তায়? দেখ ভালো লাগছে, বুঝছি রাতে আমার চিন্তায় ঘুমায় নাই, সকালবেলা চলে আসছো। আমার তো মনে হয় আপনার চোখে সমস্যা আছে, আর নাহলে মাথায়। কারণ এই রাস্তাটা যে সদরে যায় সেটা মনে হয় আপনার জানা নাই। না জানা আছে, কিন্তু সচরাচর তো তুমি এই রাস্তায় আসো না। রাস্তা ঘুরানোর মতন কথা ঘুরেও যে তুমি বলতে পারো তো সেটা তো আমরা জানি। আচ্ছা যাই হোক, ম্যাজিক আছে, এই যে ম্যাজিক। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি গীতিকার মহসিন আহমেদ। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আপনার তো গান লেখা হয়, তো দিনের কোন সময়টাতে আসলে গান লেখা হয় বা গানটা আসে আসলে ভেতর থেকে? গান লেখার ব্যাপারটা হচ্ছে সুনির্দিষ্ট সময় ধরে তৈরি হয় না, এটি একেবারে ব্যস্ততার ভেতরেও হতে পারে। খুব ছোট্ট অল্প কথায় লিখতে হয়। এই জন্য দেখা যায় আমি অনেক সময় যাত্রাপথে গাড়িতেও বসে লিখি, অনেক সময় চলার পথে কাজের ভেতর দিয়ে গুনগুন করে লিখতে থাকি। এখন তো আধুনিক প্রযুক্তির যুগ, কিছু সময় দুই একটি লাইন তৈরি হয়ে গেলে তখন সেটা ফোনের মধ্যে লিখে নেই। এভাবেই মূলত গান লেখা হয়, সবসময় লিখতে পারি যে কোনো গান লেখার মূল অনুপ্রেরণার জায়গাটা যদি বলি, যে কি দেখে মনে হয় যে গান লেখাটা দরকার? কি মূল অনুপ্রেরণার জায়গাটা হচ্ছে আমি খুব শিশুকাল থেকেই রেডিও শুনতাম। আচ্ছা। তখন বাংলাদেশ বেতারে বিনিময় নামে একটি প্রোগ্রাম হতো। বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান সেই অনুষ্ঠানটি পরিচালনা করতেন। তিনি গান লেখার কলা কৌশল শেখাতেন। তখনই আমার ভেতরে আগ্রহ জাগলো যে গান লেখার কলা কৌশল কিভাবে শিখতে হয়। তখন মানে গান লেখার যে গ্রামারটা সেটা তখন জানলেন? হ্যাঁ, তখনই সেই বয়সে, সেই 6-7 সালের দিকে। হ্যাঁ, তখন আমি একদিন ওনার সাথে দেখা করি। তিনি একটি বই লিখলেন পরবর্তীতে 2008 সালে, বাংলা গান রচনা কৌশল ও শুদ্ধতা। আচ্ছা। সেই বইটি পড়ে ছন্দ আয়ত্ত করি, কাব্য অলংকার সম্পর্কে ধারণা লাভ হয়। তারপরে আমি নিজেও নিজের মতো করে চেষ্টা করলাম, গান লিখতে শুরু করলাম সেই ছোটবেলাতেই। সেই ছোটবেলা থেকেই। হ্যাঁ। এবং 2-3 বছর পরই আমি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত গীতিকার হয়ে গেলাম। এবং মোহাম্মদ রফিকুজ্জামানের ভাষ্যমতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বোচ্চ নাম্বার পেয়ে আমি তালিকাভুক্ত গীতিকার হয়েছি। বাহ। বাংলাদেশ টেলিভিশনে পরবর্তীতে আবার আমি একটি পাণ্ডুলিপি, গানের পাণ্ডুলিপি জমা দিই বাংলাদেশ বেতারের ধারাবাহিক নিয়মে। ওখানে 25টি গান জমা দিতে হয়। ওখানেও বিচার কার্যে আমি খুব ভালো নাম্বার পেয়ে, সর্বোচ্চ নাম্বার পেয়ে তালিকাভুক্ত হয়ে যাই। হ্যাঁ, হ্যাঁ। এখন পর্যন্ত আপনার শতাধিক গান মানে প্রকাশিত হয়েছে, তার মানে অপ্রকাশিত গানের সংখ্যা যদি বলি তাহলে তো অনেক। সেগুলো আসলে কতগুলো হবে বা তার মধ্যে থেকে কোন গানগুলো প্রকাশিত হবে, এই সিদ্ধান্তটা আসলে কিভাবে নেন আপনি? এটি মূলত ওই গীতিকার আমরা যারা গান লিখি আমাদের সিদ্ধান্তের উপর হয় না। বিশেষ করে আমরা যারা রাষ্ট্রীয় মাধ্যমে কাজ করি, বেতার এবং টেলিভিশন আমাদের কাছে তাদের প্রোগ্রামের ধারাবাহিক নিয়ম অনুযায়ী গান চেয়ে থাকেন। যেমন এখন শীতকাল চলছে, শীতকালের জন্য বাংলাদেশ বেতার আমাকে বলল
শীতের গান লিখতে হবে। আচ্ছা। তখন সেই অনুযায়ী আমরা গান লিখে দিই। আবার একটা সময় আসে যখন আধুনিক গান প্রয়োজন, তখন তারা বলে আধুনিক গান লিখতে হবে। বাংলাদেশ টেলিভিশনে ঠিক একই দাঁড়ায় যে আমাদের আধুনিক গান প্রয়োজন, সেই অনুযায়ী আমরা গান লিখি। তখন টেলিভিশন বেতার কর্তৃপক্ষ বাংলাদেশের যারা লিজেন্ড আছেন, শিল্পী আছেন, সুরকার আছেন, তাদেরকে দিয়ে সুর করিয়ে সেই ধারাবাহিক অনুযায়ী গানগুলো রেকর্ড হয়। আচ্ছা, সাধারণত কি কোনো সিঙ্গারকে মাথায় রেখে গান লেখা বা কোন সুরকার এই গানের উপরে সুরারোপ করবেন সেই বিষয়টিকে মাথায় রেখে গান লেখা হয় আপনার কখনো? এটাই অনেক সময় শিডিউল থাকে আমাদের এরকম টেলিভিশন থেকে যে শিল্পী এমন এবং সুরকার এমন থাকবে, আচ্ছা। সেই অনুযায়ী গান করি। যেমন আমি সম্প্রতিকালে বাংলাদেশের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজ বিজয় দিবস উপলক্ষে 6টি গানের প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ বেতার থেকে আমাকে, এবং এই গানগুলো সারাদিনই বাজবে বিজয় দিবসে, সারা বাংলাদেশের সকল কেন্দ্র থেকে একযোগে বাজবে। 6টি গানের জন্য 6 জন শিল্পী নির্ধারণ করা হলো। তারা হলেন সাব্বির জামান, প্রিয়াঙ্কা গোপ, চম্পা বণিক, মহিন খান, শরণ এবং রাজীব। আচ্ছা। তো 6 জনের জন্য 6 জনকে মাথায় রেখেই আমি 6টি গান রচনা করেছি। হ্যাঁ, মানে তাদের গায়কী বা তাদের এবং যে তাদের স্টাইল গায়কী স্টাইল বুঝে, এবং সেই গানগুলো নিয়ে আমি নিজে সুরকারের সাথে বসেছি। বসে আমরা সুরের কাজ সম্পূর্ণ করে টানা 2 দিন 1 এবং 2 তারিখ বাংলাদেশ বেতারে সবগুলো গান রেকর্ড সম্পন্ন হলো। কখন এমন হয়েছে কিনা যে কোনো একটি গান আপনি লিখেছেন, প্রত্যেকটা সৃষ্টিশীল মানুষের তো একটা নিজস্ব কল্পনা থাকে এবং সেই ধারা থেকে একটা রকম থাকে যে আচ্ছা গানটা হয়তো এরকম হতে পারে, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা গেল না অতটা হয়তো প্রত্যাশা অনুযায়ী সেরকমটা হয়নি, এবং তখন কিন্তু খারাপও লাগবে, কষ্টও লাগে। তেমনটা কি কখনো হয়েছে? আমার অধিকাংশ ক্ষেত্রে এরকম। আমি অনেকটা অতৃপ্ত মানুষ। আমি প্রথম 2015 সালে বাংলাদেশের শ্রেষ্ঠ লিরিক অ্যাওয়ার্ড জয়ী হই। রিলিস্টার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এটা পুরস্কার দিত। টানা 2008 সাল থেকে 19 সাল পর্যন্ত প্রচলন ছিল। 2015 সাল, 18 সাল এবং 19 সাল টানা 3বার আমি অ্যাওয়ার্ড জয় করেছি। 3বার লাভ করার পরে ওখানে তারা যে গানগুলো করে, গানগুলো করার পরে মূলত তারা নির্বাচন করে বাংলাদেশের লেজেন্ড যারা গীতিকার থাকেন তারা বিচার করে, বিচারের মধ্য দিয়ে সে গানগুলোকে নির্বাচন করে পুরস্কৃত করা হয়। সেখানে মোহাম্মদ রফিকুজ্জামান, মুন্সি আদওয়াদ, আবিদান নাসির আহমেদের মতো ব্যক্তিরা থাকেন। পরবর্তীতে দেখা যায় সেই গানগুলো সুর করার পরে সেটা আর আমার মন মতো হলো না। আমি চিন্মতি সম্মেলন কেন্দ্রে যখন প্রথম পুরস্কার গ্রহণ করি, তখন সে একটা ব্র্যান্ড সঙ্গীতকে গানের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি সেই মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার গ্রহণ করার পরেই বলেছি যে গানটি আমার মন মতো হয়নি, আপনারা আর কোনোদিন গানটি বাজাবেন না। মানে আমার জায়গাটা হচ্ছে এরকম। অসংখ্য গান এরকম, এখন পর্যন্ত আমার যে শতাধিক গান হয়েছে অধিকাংশ আমার মন মতো হয়নি। তাহলে আপনি নিজে কখনো সুরারোপ করবার চেষ্টা করেছেন? এমন একটি আগ্রহ আমার আছে, যেহেতু কাজ করছি, ভবিষ্যতে সময় অনেক, এবং আমি খুব ছোটকাল থেকেই কাজ করার সুযোগ পেয়েছি এবং সেই জায়গা থেকে প্রাপ্তি স্বীকৃতি অনেক পেয়েছি। অতএব আমার এটা নিয়ে পরিকল্পনা আছে। যেমনটা বলছিলাম যে এখন পর্যন্ত শতাধিক গান আপনার প্রকাশিত হয়েছে। প্রথম গান যখন প্রকাশিত হলো, মানে আপনার লেখা প্রথম গান, সেটা কিভাবে হয়েছিল সেই গল্পটা একটু জানতে চাইবো। প্রথম গান প্রকাশের ব্যাপারটা হচ্ছে বাংলা ভিশনে সম্ভবত, এবং ক্লাসের বাইরে একটা প্রোগ্রাম ছিল সম্ভবত 2011-12 সালের দিকে। তখন মুন্সি আব্দুর রউফ কলেজের সঙ্গীত বিভাগে বাংলা বিভাগের প্রধান একজন সুরকার ছিলেন, তিনি আমার কাছে গান চাইলেন। ফেসবুকে ওনার সাথে আমার পরিচয় এভাবেই নয়। আচ্ছা। তিনি 2টো গান চাইলেন, সেই 2টো গান তারা করলেন এবং সেই টিভিতে বাজলো। সেটি আমার মনে হয় প্রথম গান। আর বাংলাদেশ বেতারে প্রথম গান হয়েছে মনির খান গেয়েছিলেন, মিল্টন খন্দকার সুর করেছিলেন। গানটি অত্যন্ত জনপ্রিয়। এমন স্বদেশ কখনো দেখেনি কেউ, দেখেনি এমন জনসমুদ্র, দেখেনি এমন ঢেউ। মিল্টন খন্দকার তো জনপ্রিয় একজন সুরকার, মানে নিজেও একজন গীতিকার, সঙ্গীত পরিচালক। তার সাথে কাজ করবার অভিজ্ঞতাটা কেমন ছিল? সবচেয়ে বেশি কাজ হয়েছে আমার মিল্টন ভাইয়ের সাথে। আচ্ছা। এবং আমাদের সম্পর্কটা বয়সের অনেক ব্যবধান হলো, একেবারে বন্ধুর মতো সম্পর্ক। মানে আমাদের জীবনটা খুব নিবিড়ভাবে জড়িয়ে আছে আমরা একে অপরের সাথে, আমাদের কাজের সুবাদই সেটা। এবং মিল্টন খন্দকারই আমাকে এ পর্যন্ত, এই জায়গা পর্যন্ত মানে আগ্রহ দিয়েছেন, আমাদের উৎসাহিত করেছেন। এবং তিনি প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশ বেতার, টেলিভিশন, অন্যান্য যত মাধ্যম, প্রত্যেকটা জায়গায় তিনি আমাকে মানে সবার কাছে তুলে ধরার চেষ্টা করেন যে মহসিন ভালো লিখছে, তাকে দিয়ে আমরা কাজ করাতে চাই, তাকে নিয়ে কাজ করতে চাই। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আচ্ছা, এই যে এতগুলো দিন, কত বছর হলো আপনার পুরো ক্যারিয়ারের গীতিকার হিসেবে? আমি লেখালেখি করছি প্রায় 20 বছর, 21 বছর। কিন্তু আমি গান লেখা শুরু করেছি 2008-9 সাল থেকে। 7 সাল থেকে আমার ধারণা শুরু হলো। 9 সালের পরেই আমি রেডিওতে তালিকাভুক্ত হয়ে যাই, পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনে,
সেই থেকে মূলত শুরু, কিন্তু ব্যাপকভাবে আমি কাজ করতে পারছি এই 1-1.5 বছর ধরে। আচ্ছা, এখন আমার এখন নিয়মিত একটু বেশি কাজ বেশি কাজ করা করা হচ্ছে। হচ্ছে এই আর কি। প্রজন্মের অনেক সঙ্গীত শিল্পীর কথা কিন্তু আপনি বলছিলেন, সাব্বির ভাইয়ের কথা বলছিলেন, প্রিয়াঙ্কাদির কথা বলছিলেন, চম্পা বণিকের কথা বলছিলেন, আবার পুরনো যারা আছেন সিনিয়র মনির ভাইয়ের কথা বলছিলেন, মনির খান। কাদের সাথে সাথে কাজ করা হচ্ছে, মানে কোন কোন সঙ্গীত শিল্পীদের জন্য আপনার গান লেখা হয়েছে? আমি যেটা উপলব্ধি করি যে আমার সমসাময়িক যারা আছে আমার প্রজন্মের, আমি তাদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, কারণ এটা আমার গুরু শিখিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান। তিনি আমাকে একদিন বলেছেন যে তুমি অনেক সিনিয়র দিয়ে একজনকে দিয়ে তুমি গান করালে, তিনি গান গাইলো নিজের প্রয়োজনে, কিন্তু তাদের তো অনেক প্রতিষ্ঠিত গান আছে। যখন তারা সবসময় গান পরিবেশন করে তখন কিন্তু তারা তাদের জনপ্রিয় গানগুলি পরিবেশন করে, সেক্ষেত্রে তোমার গানগুলো আসবে না। অতএব তোমার প্রজন্মের যারা আছে তাদের সাথে কাজ করলে তারা যখন মঞ্চে গাইবে তোমার গানটা ভালো হবে, তখন সেই গানগুলো মানুষের কানে কানে পৌঁছে যাবে। অতএব আমি আমার সময়কে বেশি গুরুত্ব দিই। একজন গুরু আসলে অনেক দরকার না জীবনে, যিনি পথ দেখাবেন, আলো দেখাবেন। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে ভাইয়া? আমার ছোটবেলাটা কেটেছে আমার জন্মভূমি গাজীপুরেই। আমি এখনো গাজীপুর বসবাস করি। মানে শহর থেকে আলাদা আমি কখনোই ভাবিনি, কারণ ছোট্টকাল থেকেই একেবারে ঢাকা গাজীপুর পাশাপাশি হওয়ার কারণে এই দুই জায়গা মিলিয়ে আমার বসবাস। যেমনটা আপনি বলছিলেন যে বেতারে গান শুনতেন, গান কিভাবে লিখতে হয় সেই শিক্ষাটাও আসলে বেতারে আপনি শুনে শুনে চর্চা করেছেন, রপ্ত করেছেন। আজকে এতগুলো বছর পরে এসে যে গানের যে লিরিক, সেটা তো অনেক পরিবর্তন হয়েছে। তো এই যে সমসাময়িক হওয়া, সময়ের সাথে চলা, এই ব্যাপারটা আসলে কিভাবে রপ্ত করছেন? আমি অনেকটা কবিতা আশ্রিত গান রচনা করি। আচ্ছা, মূলত আমি কবি। আমার গানের যে পরিমাণ সংখ্যা তার চেয়ে বেশি হচ্ছে আমার কবিতার, এবং তারও বেশি হচ্ছে ছড়া। আচ্ছা, কিন্তু সম্প্রতিকালে আমার গান নিয়ে বেশি কাজ হচ্ছে। পাশাপাশি পত্রপত্রিকায় কবিতা লিখছি, নাটকও লেখার কাজে হাত দিয়েছি। এই যে কাজগুলো করছি এর পিছনে সময়কে তো আমার ধারণ করতেই হবে, আমি কখনোই সেকালে ছিলাম না। এবং আমি নিজে থেকে নিজে কিছু শব্দ তৈরি করি, শব্দ নির্মাণ করি। আচ্ছা, এবং আমার সময়ের আমার গুরুজনরা বলে আর কি, আমার সমসাময়িক যারা লিখছেন, ভাষার কলা, শব্দ নির্মাণ কলার ভেতর দিয়ে আমার যে শব্দ চয়ন সেটা অনেকের চেয়ে একটু আলাদা হয়, একটু ভিন্ন হয়। এই জন্য যারা রেডিও টেলিভিশনে কাজ করেন, যারা আমাকে চেনেন বিশেষ করে, তারা অধিকাংশ ক্ষেত্রে আমার নামটা বলেন যে আমরা তার গান চাই, তার গানটা আমরা করতে চাই। এটা আমার কাজকে অনেক বাড়িয়ে দিয়েছে। মানে আমার সমসাময়িক এই সময়ে যারা কাজ করছেন, আমার মনে হয় আমার ভাগ্য ভালো, রেডিও টেলিভিশন সবচেয়ে বেশি আমার গানই করছে। এখন হচ্ছে অনেক ধরনের গান হয়, আধুনিক গান হচ্ছে, লোকগান হচ্ছে, অনেক রকমের গান হয়। আপনার আসলে কোন ধরনের গান লিখবার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি সবচেয়ে বেশি ভালো লাগে আমার দেশের গান লিখতে, পাশাপাশি আধুনিক গান। আমার আধুনিক গান এবং দেশের গান প্রায় সমান সমান, যদিও দেশের গান প্রকাশের সুযোগ খুব কম, আধুনিক গানই বেশি হচ্ছে। এই জন্য সঙ্গত কারণেই চাহিদা অনুযায়ী আধুনিক গান বেশি রচনা করতে হয়। অনেক সময় হয় যে যখন একজন গীতিকার গান রচনা করলেন তখন সেই গানটি গীতিকারের থাকে, সঙ্গীত পরিচালকের কাছে যখন যায় তখন সেটা সঙ্গীত পরিচালকের গান হয়ে যায়, আবার যখন সঙ্গীত শিল্পী গানটি গায় তখন সেটা সঙ্গীত শিল্পীর গান হয়ে যায়। অনেক সময় হয় যে গীতিকারের নামটা হয়তো আড়ালে থেকে যায়, হয়তো মনে থাকে না বা বলতে চায় না অনেক সঙ্গীত শিল্পী। সেই ব্যাপারটা আসলে কষ্ট দেয় কিনা কখনো? আমি অনেক বছর আগে একটি বই পড়েছিলাম, স্মৃতির জোনাকিরা, লুৎফর রহমান রিটন ভাই লিখেছিলেন। তিনি অনেক জনপ্রিয় ছড়াকার এবং পাশাপাশি গানও লিখেছেন। তিনি আক্ষেপ করে একটি আলোচনা লিখেছিলেন ওখানে যে আমি কেন গীতিকার হতে চাই না। মানে যখন গানটি হয়ে যায় তখন গানটি শিল্পীর হয়ে যায়, এটা আমাকে দুঃখ দেয়, যাতনা দেয়। কিন্তু আমি কখনো এমনটা ভাবি না, কারণ আমার কাজ হচ্ছে সৃষ্টি করে যাওয়া। আমি কখনোই নিজেকে গীতিকার ভাবি না, আমি নিজেকে ভাবি একজন গীতি কবি। আমি যা লিখি তা হচ্ছে কবিতা, সেটি গান হয়ে যাওয়ার পরে হয়তো শিল্পীর কাছে গান তার গান হয়ে যায়। কিন্তু আমি মূলত নিজেকে কবি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, গীতিকার নই, আমি গীতি কবি। অতএব এ নিয়ে আমার খুব আক্ষেপ নেই। আচ্ছা, আপনার বেশ কিছু বই রয়েছে, 3টি বই রয়েছে, ছড়ার বই, কবিতার বই কেন আসেনি? এগুলো মানে সময়ের সাথে সাথে যে চাহিদা, এখন আমার মনে হচ্ছে যে ওই ছড়া কবিতার চেয়ে আমার মনে হয় গানে কাজ করা বেশি সুযোগ আছে, আমি সেই কাজটি করি। আর কবিতার বাজার অনেকটা মন্দ বলা চলে, এখানে অনেকটা লগ্নি করতে হয়, অনেকটা নিজে ব্যয় করতে হয়। আমি কখনোই ভাবিনি যে আমার নিজের অর্থ ব্যয় করে মানে একেবারে এমন কিছু তৈরি করব যার কোনো বাজার মূল্য নেই। এগুলো থাকবে, সংরক্ষণে থাকবে, যদি কেউ কোনোদিন মনে করে, কোনো প্রকাশকরা যদি ভালোবেসে করতে চায় তখন করব। গীতিকাররা দুইভাবে কাজ করে থাকেন, একটা হচ্ছে কোনো সুরের উপরে তারপরে লিরিকটা দিতে হয়, আবার কখনো কখনো লিরিকটা রেডি থাকে তারপরে সুরারোপ করে। তো আপনার ক্ষেত্রে আসলে কাজটা কিভাবে হয়, আপনি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমরা জানি গানের একটি সুনির্দিষ্ট তাল আছে, লয় আছে, ছন্দ আছে, মিটার আছে। যারা একেবারে আধুনিক শিক্ষা শিক্ষিত
আমরা তাদেরকে ওই প্রাকরণিক জ্ঞানের উপর ভিত্তি করেই বলি যে ছন্দের উপর লিখতে হবে। জি। আর যারা তৎকালীন সময়ে ছন্দটাকে প্রাধান্য না দিয়ে শুধুমাত্র সুরের উপর গান রচনা করতেন, সেটাকে আমরা মিটারের ক্ষেত্রে অনেকে বলে যে আমার মিটারটা ঠিক রেখে লেখো, যারা ছন্দটাকে ভালো করে জানেন না। তো আমরা যে আধুনিক সময়ে যেটা হয় সেটা ওই সুরের উপর ভর করে গান লেখা হয় না। আধুনিক সময়ে মূলত একটা মিটার, একটা প্রাকরণিক ব্যাকরণ আছে আমাদের গানের, কবিতার। সেই মাত্রা ব্যাকরণের রয়েছে। নিয়ম মেনে ছন্দ, কাব্য, উপমা, উৎপ্রেক্ষা এগুলোকে প্রাধান্য দিয়ে আমরা গান লিখি। জি। সেক্ষেত্রে সুর করতে গেলে অনেক সুরকারের দ্বারা অনেকটা কষ্টকল্প হয়ে যায় যখন, তখন সেক্ষেত্রে আমরা কিছু শব্দ এদিক সেদিক করে পরিবর্তন করে নতুন করে সুর করি। আচ্ছা, এখন কি তাহলে কবিতা লেখা হচ্ছে আপনার, যেটা গান মানে প্রকাশিত হতে পারে, বই আকারে প্রকাশিত হতে পারে? হ্যাঁ, আমি কবিতা নিয়মিত লিখছি। বাংলাদেশের এই সময়ের জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত আমার কবিতা প্রকাশিত হচ্ছে। প্রথম কবে প্রকাশ করা বা ছাপার অক্ষরে নিজের নামটা দেখা, এটা প্রথম কবে হয়েছিল? এটি আরেক চমৎকার ঘটনা। আমি তখন বাংলাদেশ বেতারে শুক্রবার একটা অনুষ্ঠান হয় কলকাকলি, কলকাকলিতে ছড়া লিখে পাঠাতাম। শুক্রবার সকাল 9টায় হতো। আচ্ছা। আমি নিজের অজান্তে একদিন বাংলাদেশ টেলিভিশনে বেতারে গেলাম আগারগাঁয়ে। ওখানে যাওয়ার পরে তৎকালীন সময় কলকাকলি রচনা করতেন, গ্রন্থনা করতেন বিখ্যাত ছড়াকার খালিক বিন জয়নুদ্দিন। জি। তিনি কিভাবে যেন জানলেন, পাশের রুমে বসে আমি গল্প করছি, তখন একজন বললেন যে মহসিন তো চমৎকার ছড়া লিখে। তখন তিনি নিজে থেকে শুনলেন, তিনি তখন আমাকে চেনেন না, আমাদের এর আগে কখনো দেখা হয়নি। আচ্ছা। তখন তিনি আমাকে বললেন, তুমি সি মহসিন, এত ছোট্ট ছেলে, এত চমৎকার ছড়া লিখো, তুমি এখন থেকে আমার পত্রিকায় লিখবে। বাহ। তখন তিনি ইত্তেফাকের কচিকাচার আসরে সম্পাদনা করেন সাহিত্যের পাতায়। এটি এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় সাহিত্যিকদের জায়গা। তখন আমি অবাক হলাম, তিনি আমাকে আহ্বান করলেন। তখন আমি প্রায়ই ইত্তেফাকে আসতাম। 2006 সালে প্রথম ইত্তেফাকের কচিকাচার আসরে আমার ছাপা অক্ষরে আমার নাম ছাপা হয়। বাহ, কেমন লেগেছিল নিজের নামটা দেখে? তখনকার অনুভূতিটা খুব মানে এটা দুর্দান্ত ভাষায় ছিল, প্রকাশ করবার ভাষায় মতো প্রকাশ করা যায় না। এবং মজার ব্যাপার ছিল এটি, আমি আমার অনেক বন্ধুদের দেখিয়েছি, অনেক আত্মীয় স্বজনকে ওটা আছে দেখিয়েছি, এখন আপনার কাছে সংগ্রহে? আছে, কিন্তু কেউ তখন বিশ্বাসই করে নিয়ে যে আমি লিখতে পারি। আপনার পরিবার আপনাকে কতখানি সহযোগিতা করেছে বা আন্তরিকতা দেখিয়েছে এই ব্যাপারে? মানে এই সকল ব্যাপারে অনেকটা পরিবার এই সকল ব্যাপারে উদাসীন। আমাদের সমাজ ব্যবস্থা ছিল চরম বাস্তব। অনেকটা ধর্মীয় গণ্ডির ভেতর দিয়ে আমরা বড় হয়েছি, যার কারণে ওই সামাজিক একটা টেবু ছিল। শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলো মানুষ করে, এগুলোর ভিতরে ফলাফল কি? আমাদের বাহ্যিক জীবনে আমরা যা চাই একেবারে নগদ কিছু ফল চাই। সেই গতানুগতিক জীবন ধারার ভেতর দিয়ে আমার বাবা একটু ভিন্ন মানুষ ছিলেন, বাবা শিক্ষিত মানুষ ছিলেন। আচ্ছা। তিনি রেডিও শুনতেন এবং তিনি আমাকে মূলত প্রথম রেডিও কিনে দিয়েছিলেন। এবং সেই থেকে তিনি ধারণা দিয়েছেন যে সাহিত্যের ব্যাপারটা এইরকম। বাবা একটু সমর্থন করতেন, এর বাইরে আর কেউ কোনোদিন সমর্থন করেননি। আপনি তো শিক্ষকতাও করছেন এবং সেটা আবার বাংলাতেই, তো সেই জায়গাতেও আপনাকে নিশ্চয়ই অনেকটা সাহায্য করে গান লিখবার ক্ষেত্রে। মূলত আমার অভ্যাসের ব্যাপারটা হচ্ছে, আমি খুব ছোটকাল থেকে প্রচন্ড পড়ুয়া মানুষ। আচ্ছা। মানে যেই বয়সে মানুষ দুরন্তপনায় মেতে থাকতো, সেই বয়সে আমি বই নিয়ে বসে থাকতাম। বাহ। এই যে আমি রাস্তায় আস্তে আস্তে একটা বই পড়লাম, মানে আবার আমি বাড়িতে যাচ্ছি, গাড়িতে বসে বসে একটা বই পড়ছি, সবসময় শব্দের মধ্যে, মানে শব্দের মধ্যেই থাকি। অতএব আমি লিখতে গিয়ে কখনোই শব্দের অভাব বোধ করি না। আমি এই জীবনে এই বয়সে প্রায় 20 বছর ধরে আমি নিয়মিত পড়ছি। আমার দ্বারা আমি 1000-এর বেশি বই পড়েছি, যেটি হয়তো অনেকে জীবনে স্পর্শ করে। ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি? ভবিষ্যতে আমার পরিকল্পনা হচ্ছে, আমি সঙ্গীত নিয়েই থাকতে চাই, লেখালেখির ভেতর দিয়েই থাকতে চাই, এবং এই সঙ্গীত নিয়ে আরও উচ্চতর ডিগ্রি নেওয়ার ইচ্ছে আছে, পিএইচডি পর্যন্ত করার ইচ্ছে আছে। বাহ, চমৎকার। আপনার সকল কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলি, এনটিভিকেও ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।